হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার জন্য হচ্ছে আমাদের কি, যদি ডেস্কটপের উপরে শর্টকাট আইকন থাকে তাহলে ডেস্কটপ থেকে নিতে পারবো, অথবা আমাদের কম্পিউটার সার্চ মেনুতে যে লিখবো কি অ্যাডোবি লিখলে নিচে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা চলে আসবে না? তাহলে এখান থেকে মাউসের লেফট বাটনকে প্রেস করব, করার সঙ্গে সঙ্গে কি আমাদের সামনে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা চলে আসবে আর কি। এখন আসার পরে ফার্স্ট গতদিন আমরা এইটুকু একটা পেজ ক্রিয়েট দেখানো হয়েছে, আজকে আমি সংক্ষেপে একটু বলি। আমাদের এখানে ফার্স্টে দুইটা অপশন পাচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে মানে ক্রিয়েট এ নিউ, আর একটা হচ্ছে কি ওপেন। এখন ক্রিয়েট এ নিউটা আমরা তখন ইউজ করব যখন হচ্ছে আমরা নতুন করে কোনো প্রজেক্ট তৈরি করতে চাই, তখন হচ্ছে আমাদের কি ক্রিয়েট এ নিউ। আর যদি আমাদের পূর্ববর্তী কোনো প্রজেক্টকে আমরা অন করতে চাই বা কোনো ফাইলকে অন করতে চাই তাহলে আমাদের কি নিতে হবে, ওপেন। ওকে, আর নিচে যেগুলো দেখতেছি আমরা রিসেন্ট, এখন এই রিসেন্টের কাজ হচ্ছে কি আমি এর পূর্বে যে কাজগুলো করছি এবং সেভ করে রাখছি রিসেন্টলি, মানে রিসেন্টলি আমি যে কাজগুলো করছি সেভ করছি এগুলো এখানে কি করতেছে দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, এখন এগুলো শো করতেছে। এখন এর মধ্যে আমরা চাইলে যদি আমাদের প্রয়োজনীয় কোনো ফাইল থাকে বা ডকুমেন্ট থাকে সেটাকে আমরা ওপেন করে কাজ করতে পারবো নাকি। এখন হচ্ছে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব নাকি। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য হচ্ছে কি ক্রিয়েটে নিউয়ে ক্লিক করতে হবে, করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কি আসবে, নিউ ডকুমেন্ট নামে একটা উইন্ডো চলে আসবে না। আপনারা হচ্ছে পরে ট্রাই করেন, আমি সময় দিব। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন আমি কি বলি। এখন হচ্ছে দেখেন নিউ ডকুমেন্ট নামে কি একটা উইন্ডো চলে আসবে। এখন এই উইন্ডোর মধ্যে ফার্স্ট রিসেন্ট লেখা আছে। তা রিসেন্ট মানে তো আমরা কি জানি যে হচ্ছে ইতিপূর্বে যে কাজটা করা হয়েছে রিসেন্টলি, তা এর পূর্বে যে সাইজগুলো নিয়ে কাজ করা হয়েছে সেগুলো এখানে এক এক করে কিছুটা হিস্টোরি এখানে সেভ আছে। এরপরে যদি আমরা সেভে যাই, এটা হচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্ম মানে অনলাইনে সেভ রাখে তাদের জন্য, আমরা তো অনলাইনে রাখবো না, অফলাইনে রাখবো, যার জন্য এটাতে আমাদের কিছু নেই। এরপর আছে হচ্ছে মোবাইল, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে বিভিন্ন A4 সাইজ, লেগাল সাইজ এরকম পেজ দেখে থাকি না, তো এখানে হচ্ছে কিছু পেজ তৈরি করা আছে যেগুলো হচ্ছে কি এখানে মোবাইল অপশনের ভিতরে মোবাইল স্ক্রিনের সমস্ত সাইজ এখানে কি করা আছে, তৈরি করা আছে। এরপর ওয়েবের ক্ষেত্রে হচ্ছে ওয়েব পেজ যেগুলো আছে, ওয়েব টেমপ্লেট, সেই সাইজ অনুযায়ী কি কিছু পেজ এখানে তৈরি করা আছে। এরপর আছে হচ্ছে প্রিন্ট। এখন এই প্রিন্টের গুলো আমরা হচ্ছে ইতিপূর্বে মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি, লেটার A4, লিগাল, এই সাইজগুলো তোমরা সবাই চিনি নাকি। এখন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে আছে। এরপরে আছে ফিল্ম অ্যান্ড ভিডিও মেকার, কারণ হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে কি বিভিন্ন অ্যানিমেশনও তৈরি করতে পারি না, এখন সেগুলো পড়ে কিসের মধ্যে, ভিডিও মেকারের মধ্যে। তা সেই ভিডিও স্ক্রিন অনুযায়ী কিছু কি তৈরি করা আছে, পেজ তৈরি করা আছে। এরপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, বিভিন্ন ইলাস্ট্রেশনে কাজে ব্যবহার করার জন্য অনেকগুলো পেজ এখানে কি করা আছে, তৈরি করা আছে। এখন এখানে যে অনেক পেজ কিন্তু অনেকগুলো আছে, এখন আমার এখানে সাইজটা দেখতে হবে তাই না। কিভাবে সাইজটা দেখবো, নিচে দেখেন লেখা আছে 2000 মানে সরি 288 ইন্টু 560, তার মানে হচ্ছে আমি গতদিন যেটা বলেছিলাম যে ফার্স্টের যে ভ্যালুটা লেখা থাকবে এটা হচ্ছে কি ওয়াইড, মানে হচ্ছে চওড়া, আর তারপরে যেটা লেখা থাকবে এটা কি হাইট, তার মানে হচ্ছে এই যে 288 এটা হচ্ছে কি এইদিকে চওড়া তাই না। আমার পেজটা চওড়া কত 288, আর হাইটটা হচ্ছে কত, মানে ফার্স্টের যে ভ্যালুটা এটার হাইটটা হচ্ছে এই যে দিকতে ধরতেছে নাকি, হাইটটা হচ্ছে কি 560 তাই না, 560। এখন আমাদের সর্বদাই মনে রাখতে হবে কি বলছি, যে যেখানে ভ্যালু লেখা আছে এই ভ্যালুটার প্রথম ভ্যালুটা হচ্ছে কি ওয়াইড, দ্বিতীয় ভ্যালুটা হাইট। তাহলে এখানে এর পরের যেগুলো লেখা আছে পোস্টারের ক্ষেত্রে 1296 ইন্টু 1728 পিটি, পিটি হচ্ছে পয়েন্টের শর্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে 1296 ইন্টু 1728, তার মানে কি 1296টা কি উইথ, আর হচ্ছে 1728 এটা কি হাইট। প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রেও সেম ভাবে ফার্স্টে উইথ তারপরে হাইট। এখন এখানে পিএক্স লেখা আছে, তার মানে কি এটা পিক্সেলে শর্ট ফর্ম। এরপরে আইএন লেখা থাকতে পারে, তখন সেটা হচ্ছে কিসের, ইঞ্চির শর্ট ফর্ম তাই না। এখন হচ্ছে আমরা যদি কোনো পেজকে ধরেন এইখানে যে পেজ দেওয়া আছে আমার সাইজের সাথে মিললো না, বা হচ্ছে এইখানের পেজ আমি খুঁজে দেখতে চাচ্ছি না, আমার পেজের রিয়েল সাইজটা কত ইঞ্চি হবে বা কত পিক্সেল হবে এটা আমার জানা আছে, অথবা আমি গুগলকে ব্যবহার করে জেনে নিয়েছি, যে কোনো একটা পদ্ধতি আমার হতে পারে। এখন
ফার্স্ট হচ্ছে তাহলে আমার যে কাজ করব প্রিসেট ডিটেইলস এই জায়গাতে আমরা কিছু পরিবর্তন করব। ফার্স্টে আমরা এখানে প্রিটের যে আনটাইটেলড 1 এই জায়গা ধরুন হচ্ছে আমাদের যে প্রজেক্টে নিয়ে আমরা কাজ করব বা যে ফাইলটা নিয়ে কাজ করব, যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করি তাহলে কি লিখব বিজনেস কার্ড, মানে হচ্ছে ফাইল নেমটা। যদি আমরা কোনো আইডি কার্ড নিয়ে কাজ করি আইডি কার্ড লিখব। যদি হচ্ছে জি ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন, তাহলে আমরা যদি আমাদের নিজের মুখস্থ করা কোনো সাইজ হয় বা হচ্ছে আমরা নিজে ইয়ে করি আর কি, মানে জানা থাকে গুগল বা যে কোনো সোর্স থেকে, তাহলে আমরা এখানে কি করব সেটা লিখবো না। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে কি টাইপ মানে ফাইল নেম। তাহলে আমরা ধরুন হচ্ছে এখানে দিই ক্লাস, মানে আমাদের যেহেতু ক্লাস 2 এরই ক্লাস 2। এখন আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের তো একটা নির্দিষ্ট নিশ থাকবে, তাই না? হয় বিজনেস কার্ড, না হয় ফ্লায়ার, না হয় ব্রুশিয়ার। আমাদের এখন নির্দিষ্ট কোনো ইয়ে নেই, যেহেতু আমরা ক্লাস 2 এর ফাইল, এজন্য আমরা কি ক্লাস 2 নামে এটাকে রাখলাম যেন আমরা বুঝতে পারি, তাই না? এরপর হচ্ছে কি উইথ আর হচ্ছে কি হাইট। এখন এই দুইটা জিনিস সেট করার আগে আমাদের আরেকটা জিনিস সেট করে নিতে হবে, আমরা এই উইথ হাইটটা কোন পদ্ধতিতে জানি। যদি আমরা এখানে অ্যারেতে ক্লিক করে দেখেন পিক্সেল, পয়েন্ট, পিক্সাস, ইঞ্চি, ফিট, তাই না? অনেক সময় অনেকে যখন বড় ব্যানারের কাজ করে তখন কি বলে যে 6 ফিট বাই 4 ফিট, তখন কি আপনি ইঞ্চির পরিমাপ জানেন? তাহলে আপনি এখানে কি সিলেক্ট করবেন? তখন ফিট। আর যখন আপনাকে বলবে যে আমার কাজটা হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তখন আপনি এখানে কি সিলেক্ট করবেন? ইঞ্চি। ওকে, তাহলে আমি এখন ধরেন হচ্ছে এখানে কি ইঞ্চিটাই রাখতেছি। রাখার পর ধরেন আমার এখানে এটা বলছে ওই ব্যক্তি কি 10 ইঞ্চি হবে, আর কি হবে হাইট হবে 12 ইঞ্চি। ঠিক আছে, তাহলে যে ব্যক্তি আমাকে একটা কাজ দিছে সে বলছে 10 ইঞ্চি, তাহলে দেখেন 10 ইঞ্চি আর হচ্ছে কত ইঞ্চি দিলাম 12 ইঞ্চি। এরপরে দেখেন এখানে লেখা আছে আর্টবোর্ড। এখন আর্টবোর্ড মানে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেটাকে পেজ বলে চিনতাম না, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, আর এখানে ওই পেজটাকে কি বলা হয় আর্টবোর্ড। আর ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি সেট হবে। যদি উইথ বড় হয় তাহলে ল্যান্ডস্কেপে চলে যাবে, আর হাইট বড় হলে অটোমেটিক্যালি টোটালে থাকবে। এটা আপনাদের নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তাহলে আর্টবোর্ড আমার এখন কয়টা লাগবে পেজ? একটা। যখন আপনার দুইটা, তিনটা, পাঁচটা অধিক লাগবে, এখানে আপনি কি করবেন এককে মুছে দিয়ে সেই ভ্যালুটা এখানে লিখে দিবেন। সেই কয়টা পেজ আপনার একটা ডকুমেন্টের ভিতরে বা একটা ফাইলের ভিতরে চলে আসবে। ওকে, এরপর হচ্ছে দেখেন ব্লিড। এই ব্লিড অপশনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা ডিজাইন করব তখন। এরপর আসেন হচ্ছে কালার মোড। কালার মোডটা কি? আমরা এই যে ডিজাইন করতেছি, ডিজাইনটা দুইটা কাজে ব্যবহারের জন্য ইউজ করি। একটা হচ্ছে প্রিন্টিং, আর একটা হচ্ছে কি স্ক্রিন, তাই না? মানে হচ্ছে আপনি একটা ডিসপ্লেতে দেখবেন, এটা হচ্ছে কি স্ক্রিনে দেখবেন না। আর প্রিন্টিং মানে হচ্ছে প্রিন্ট করে অন্য মানুষের হাতে দিবেন বা হচ্ছে কাগজে ছাপা করবেন। তাহলে যখন আপনি স্ক্রিনের জন্য করবেন, মানে কোনো কেউ মোবাইলে দেখবে বা কম্পিউটারে দেখবে অথবা যে কোনো ডিসপ্লেতে দেখবে, তখন হচ্ছে আমাদের কি মোড রাখতে হবে আর জিবি, তাই না? এবং এর পাশাপাশি দেখেন যেটা আছে রাস্টার ইফেক্ট। এখন এটা হচ্ছে আমরা রেজুলেশন অনেকেই বলে থাকি। তো স্ক্রিনের জন্য আমাদের রেজুলেশনটা থাকবে, দেখেন লেখাই আছে স্ক্রিন 72 পিপিআই। তাহলে আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া হোক, মানে মূল কথা হচ্ছে এই ডিজাইনটা স্ক্রিনের মাধ্যমে কি হবে প্রদর্শিত হবে, তখন আমাদের এখানে কি রাখতে হবে আর জিবি আর হচ্ছে কি 72। ঠিক আছে, আর যদি আমার এটা প্রিন্টিং এর জন্য হয়, যে কেউ প্রেস থেকে প্রিন্ট করবে বা প্রিন্ট করে বিভিন্ন জায়গায় টানাবে অথবা মানুষের বিরুদ্ধে বিতরণ করবে, যেমন বিজনেস কার্ড, এটা তো আর কেউ স্ক্রিনে দেখানোর জন্য রাখে না, রাখে এটা কি করে প্রিন্ট করে অন্য মানুষকে দেওয়ার জন্য না। এখন এই প্রিন্টিং এর জন্য সেগুলো আমাদের কি করতে হবে সিএম ওয়াই কেটা নিতে হবে নাকি। তাহলে এখানে আর রেজুলেশনটা নিতে হবে হাই। প্রিন্টিং এর রেজুলেশন কেমন নিতে হবে? হাই নিতে হবে, মানে যত বেশি হবে তত ভালো। সেক্ষেত্রে আমরা কত 300টা নিতে পারি। তাহলে আমরা এখন যেহেতু প্রিন্ট করব না, আমরা এটা এমনি শুধুমাত্র স্ক্রিনের জন্য কাজ করতেছি বা হচ্ছে আমরা শেখার জন্য 8 জিবি রাখলাম, এবং হচ্ছে এখানে রাখলাম হচ্ছে স্ক্রিন 72। রাখার পর হচ্ছে ডিফল্ট। এই প্রিভিউ মোডটা সর্বদাই কি থাকবে ডিফল্ট থাকবে। আদার্স অনেক কিছু আছে, এইগুলো যদি মানে থাকে আর কি, মানে এইগুলো আদার ডিফল্টের এটা ব্যতীত বাকি যদি কোনোটা সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি কোনটা সিলেক্ট করে দিবেন ডিফল্টটাকেই সিলেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে কি এই পেজটা তো আমাদের সবকিছু সেটআপ করা কমপ্লিট না।
কেমন পেজ আসবে, কি ধরনের আসবে। এখন হচ্ছে আপনার কাজ কি, ক্রিয়েটে ক্লিক করা। একটা ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার সামনে কি একটা সাদা একটা পেজ চলে আসবে, তাই না? এখন এই পেজটা আসলে, এখন আসছে এটা আমাদের কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাই না? এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস সম্পর্কে গতদিন বলা হয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট উপরে যেটা হচ্ছে কি মেনু বার, এটার নাম কি? তারপরে যে নিচে বারটা দেখা যাচ্ছে সেটার নাম কি? কন্ট্রোল বার। তার মানে হচ্ছে মেনু বারের কাজ কি, এর ভিতর বিভিন্ন মেনু আছে, এর ভিতর মানে অনেকগুলো সাব মেনু আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম করতে পারবো। আর কন্ট্রোল বার হচ্ছে আমাদের এইখানে যে টুলগুলো, আমরা এটা হচ্ছে টুল বার, এর সাইডেরটা কি। এখন এই টুল যেটা আমরা দেখতে পারতেছি, এখন এই টুলটা সোজাভাবে হবে, বাঁকাভাবে হবে, না সাদা হবে, না কালো হবে, মানে ইত্যাদি, মানে এই টুলটা কিভাবে কাজ করবে, টোটাল কমান্ডটা কে করে থাকে, কমান্ড বার। ওকে, আমি যদি এখানে একটা টুলকে নেওয়ার পরে কমান্ড বার থেকে বলি যে শেপটা লাল হবে, এখানে লালটাকে সেট করে দিই, তখন কি শেপটা কি হবে, লাল হবে। তার মানে হচ্ছে এটার মধ্যে আমরা কি করতেছি, টুলগুলোকে কমান্ড করতেছি, তাই না? তো এটা হচ্ছে কি বলছি, কন্ট্রোল বার বা হচ্ছে কন্ট্রোল বার, সরি, এটা হচ্ছে কি বলে, কন্ট্রোল বার। মানে হচ্ছে আমরা এই টুলগুলোকে এই বারের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছি। ডান সাইডে যেটা আছে এটাকে ফ্লাই উইন্ডো বলে। এটা কি বলে, ফ্লাইং ডো। মানে হচ্ছে এইটা আমরা যদি মাউস দিয়ে টান দিই তাহলে দেখেন কি হচ্ছে, ফ্লাই হয়ে আছে না এক এক জায়গায়, এই জন্য এটাকে ফ্লাই উইন্ডো বলা হয়। এখন এটাকে আমরা শুধু ফ্লাই উইন্ডো না, আরেকটা নামে পরিচিত, আরেকটা নামে বলি, সেটা হচ্ছে উইন্ডো বার। কি বলি, উইন্ডো বার বলার কারণটা হচ্ছে কি, আমার এইখানে যে অপশনগুলো আপনারা দেখতে পারতেছেন, এই অপশনগুলো হয়তো আপনাদের কম্পিউটারে নাও থাকতে পারে, তাই না? বা আদার্স আমার কম্পিউটারে নাও থাকতে পারে। এখন এইখানের এই উইন্ডো বারের যদি কোনো অপশন মিসিং পান, মানে হচ্ছে এখানে নেই, তাহলে চলে যাবেন কোথায়, উইন্ডো মেনুতে। কোথায়, উইন্ডো মেনুতে, যে এখানে যেটা আপনার প্রয়োজন সেটাকে অন করে দিবেন। যদি আমি এখন গ্রেডিয়েন্টটাকে অন করি দেখেন, তাহলে দেখবেন আমার এখানে গ্রেডিয়েন্টটা দেখাবে। গ্রেডিয়েন্টটা অন করলাম, তাহলে দেখেন আমার এখানে গ্রেডিয়েন্ট অপশনটা দেখাচ্ছে না। তার মানে হচ্ছে আপনি এখানে কোনো কিছুকে খুঁজে না পাইলে উইন্ডো থেকে সেটা এখানে অন করতে পারবেন। এই সূত্র ধরে আমরা অনেকে এটাকে কি বলি, উইন্ডো বার বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ওভারঅল একটা মানে গত দিনের ক্লাসের একটা শর্ট একটি ব্রিফ। এখন আরেকটা বিষয় আমাদের অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে পেজটা আমরা দেখতে পারতেছি, এখন এটাকে আমাদের ছোট বড় করার প্রয়োজন হতে পারে না? এখন আমরা যে পেজটা নিয়েছি এটা কিন্তু আমাদের যে সাইজ আছে এইটাই থাকবে, এটা ছোট বড় হবে না। এখন ছোট বড় কি হবে, জুম ইন জুম আউট, মানে পিকচার সাইজ ঠিকই থাকবে কিন্তু দেখার ক্ষেত্রে কি হবে, বড় দেখা যাবে। যেমন হচ্ছে আমরা বিভিন্ন গ্লাস চশমা ইউজ করি কেন, দূরের জিনিস বড় দেখার জন্য, কিন্তু সেই বস্তুটা আর বড় হয় না, বড় হয় গ্লাসে কি করে, বড় করে দেখায়। তো সেম ভাবে আপনি যখন জুম করবেন, স্ক্রিন আপনাকে বড় করে দেখাবে কিন্তু বস্তু কি থাকবে, ছোটই থাকবে। এখন বস্তু কেমন আছে এটা দেখার জন্য আমাদের জুমটা কেমন রাখতে হবে, 100% জুমে রাখতে হবে, ঠিক আছে? যদি আমি 100% জুমে রাখি তখন আমি খালি চোখে যেটা দেখতে পারবো আমাদের প্রিন্টিং অথবা স্ক্রিনে কোথাও আপলোডের পরে সেটাকে কি সেম ভাবে দেখতে পারবো আর কি। ওকে, তাহলে জুমটা কোথায় আছে দেখেন, নিচে দেখেন এখানে 100% লেখা আছে না? তার মানে এখন কত পার্সেন্ট জুম আছে, 100%। যদি এই অ্যারেতে ক্লিক করি এখান থেকে আমি জুম কমাইতেও পারবো, আবার হচ্ছে এখান থেকে কি বাড়াইতেও পারবো, তাই না? এখন হচ্ছে এই জুম কমানো বাড়ানোর জন্য আমাদের একটা শর্ট কমান্ড আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কিবোর্ডের ওয়াল্টার বাটন চেপে ধরে মাউসের যে রিবনটা আছে, মানে আমরা যে চাকাটা ঘুরাই, এটাকে যদি ফরওয়ার্ডে ঘুরাই মানে সামনের দিকে ঘুরাই, তাহলে দেখেন কি হচ্ছে, জুম জুম হচ্ছে। আর যদি রিভার্সে ঘুরাই মানে আমাদের পিছনের দিকে ঘুরাই, তাহলে এটাকে কি হবে, জুম আউট হবে আর কি। ওকে, তাহলে আমরা জুম ইন জুম আউট করার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে আমাদের কি, অল্টার কি প্রেস করে ধরে মাউসের রিবনকে সামনের দিকে ঘুরাইলে জুম ইন হবে, আর যদি মাউসকে মানে নিচের দিকে ঘোরায় পিছনের দিকে ঘোরায় তাহলে জুম আউট হবে। এখন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই মাউসের কার্সরটা যে জায়গায় থাকবে ওই জায়গাটা নির্দিষ্ট থাকবে। কথা বোঝা গেছে? আমি যদি এই জায়গাটাতে মাউসের কার্সর রাখি তাহলে দেখেন ওই দিকে সরে যাচ্ছে কিন্তু এই জায়গায় কি হচ্ছে না, সরতেছে না। সেম ভাবে আমি যদি এই কর্নারে মাউসের কার্সরটা রাখি তাহলে এই কর্নারটা দেখেন কি আছে, ফিক্সড থাকতেছে না? সেম ভাবে আমি যদি মাঝে রাখি তাহলে দেখেন এই মাঝের জায়গাটা কি থাকতেছে, ফিক্সড থাকবে। কিন্তু আপনি যে জায়গায় মাউস রেখে স্ক্রল করবেন সেই জায়গাটা ফিক্সড থাকবে, বাকি জায়গাগুলো
মানে দুই দিকে ছড়ায় জুম হয়ে যাবে আর কি। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে আসেন আমরা কিছু টুলের কাজ শিখি। এখন আমাদের এই যে টুল বার, এই টুল বারের মধ্যে দেখেন বিভিন্ন অনেকগুলো টুল আছে না। এখন ফার্স্ট যে টুলটা আছে এই টুলটার নাম দেখেন কি, সিলেকশন টুল। এই টুলটার নাম কি, সিলেকশন টুল। তো আমরা তো টুলের মানে একটা ইংরেজি একটা ওয়ার্ড দেখে বুঝতে পারছি, সিলেকশন মানে কি করা, ধরা বা সিলেক্ট করা। তাহলে সিলেকশন টুলের কাজ হচ্ছে কি করা, সিলেক্ট করা। এখন কাকে সিলেক্ট করবে, তাই না? আপনার এই ডকুমেন্টে যে অবজেক্টগুলো আপনি ড্র করবেন বা হচ্ছে যে অবজেক্টগুলো আঁকাআঁকি করবেন, এগুলো কি করবে, সিলেক্ট করবে। ওকে, এখন ধরুন হচ্ছে আমরা অবজেক্ট কোথায় পাবো বা হচ্ছে বিভিন্ন শেপ কোথায় পাবো, তাই না? তাহলে আমাদের সিলেকশন টুলের কাজ কি, তাহলে এখন হচ্ছে দেখেন, তাহলে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব কি, বিভিন্ন অবজেক্ট বা টেক্সট, তাই না? এখন হচ্ছে আমরা ফার্স্ট আমরা শেপের সাথে পরিচিত আছি তো সবাই, নাকি শেপের সাথে পরিচিত আছি না? তো এখন এই যে বিভিন্ন ধরনের যে শেপ, এই শেপগুলো আমরা ড্র করতে হলে আমাদের টুলবারের মধ্যে একটা টুলের প্রয়োজন, সেটার নাম হচ্ছে কি, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখছেন, রেক্ট্যাঙ্গেল টুল। এটা যদি নিই, সিলেক্ট করলাম, করার পর হচ্ছে মাউসের দেখেন মাউসটা পেজের ভিতর নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি একটা প্লাসের মতো একটা চিহ্ন আসছে না। এখন মাউসের লেফট বাটন প্রেস করে যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে কি একটা বক্স ড্র হচ্ছে না। এখন এই বক্সে দেখেন চার কোণাকে একটু কালো দাগ হয়ে আছে, তাই না? এখন হচ্ছে দেখেন এই যে যে শেপটা আমি ড্র করলাম, আমি কিছুক্ষণ আগে বলছি কি কন্ট্রোল বারের কাজ কি, এই টুলকে কন্ট্রোল করা না। তা কতটুকু কন্ট্রোল করলাম একটু দেখি চেক করে। দেখেন আমার কন্ট্রোল বারে এখানে বলা আছে কি, শেপের ফিল কালারটা একটা কালার কি হবে, হোয়াইট, আর একটা কালার কি হবে, ব্ল্যাক। তা আমার দুইটা কালার কি দুইটা হইছে? আমি যদি এটাকে একটু সাইডে সরিয়ে নিই, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে কি আমার, দেখেন তো এখানে দেখেন বর্ডারে আমার কি আসছে, ব্ল্যাক আসছে না? যদি আমি একটু বর্ডারটা মোটা করি তাহলে বুঝতে পারবেন, দেখেন বর্ডারটা মোটা করলাম, তাহলে দেখেন আমি কি বলছি, এখানে দুইটা কালার হও, একটা হচ্ছে কি হোয়াইট আর একটা কি ব্ল্যাক, হইছে না? এখন যদি আমি এখান থেকে কালারকে আবার চেঞ্জ করি, দেখেন উপরে এখান থেকে কালারকে চেঞ্জ করে রেড করে দিই ফিলটা, তাহলে কি মাঝের কালারটা কি হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে না? প্লাস ব্ল্যাকটাকে চেঞ্জ করে যদি আমি কি করি, ইয়েলো করি, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে। তাহলে আমরা কন্ট্রোল বার থেকে কি করতে পারতেছি, একটা অবজেক্টকে কন্ট্রোল করতে পারতেছি না? এখন হচ্ছে দেখেন আমার এখানে কন্ট্রোল বারে কি বলা আছে, আমার একটা শেপের কি হও, একটা কালার হচ্ছে হলো রেড আর একটা কি ইয়েলো। এখন যদি আমি কোন রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে ড্র করি, যতটুকু করি না কেন সেম কালারটা দিবে না? তো এখন হচ্ছে তাহলে আমাদের এটা গেল একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা। এখন হচ্ছে শুধুমাত্র এখানে কি রেক্ট্যাঙ্গেলই আছে, আদার্স অন্য শেপ নেই? অবশ্যই আছে। এখন আদার্স শেপগুলো হচ্ছে যদি আমরা দেখতে চাই, আমাদের এই প্রত্যেকটা টুলবারের দিকে একটু লক্ষ্য করতে হবে। যে টুলবারগুলোর ডান কর্নারে দেখেন ছোট্ট একটু সাদা একটু অ্যারের মতো সিম্বল দেওয়া আছে, এই টুলগুলো দেখলে আপনি বুঝবেন কি যে এর মধ্যে আরো একাধিক টুল আছে। কথা বোঝা গেছে? ধরেন আমার মুভ টুলে কি কোনো সাদা সিম্বল আছে, তার মানে ওর ভিতর আর কোনো টুল নেই। কিন্তু মুভ টুলের পরেই আর একটা আছে যেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ওইটার মধ্যে আবার দেখেন কি একটু সাদা ইয়ে দেওয়া আছে না, হালকা একটু চিহ্ন। এখন এই যেগুলোতে সাদা চিহ্ন কর্নারে একটু দেওয়া আছে, এগুলো এই সাদা চিহ্নতে দেখলে আমরা কি বুঝবো, যে এর মধ্যে আরো টুল আছে। তাহলে আমরা এই উপরের টুলটা তো আমরা ক্লিক করলে সিলেক্ট করতে পারতেছি, তাই না? কিন্তু ওর ভিতরে যে টুলগুলো আছে সেগুলো সিলেক্ট করব কিভাবে? তাহলে সেইগুলো যদি সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে ওই টুলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। কেমন কি ক্লিক করতে হবে? মানে হচ্ছে আমরা মাউসের দুইটা বাটনের কাজ জানি, একটা হচ্ছে অ্যাকশন আর একটা অপশন। তাহলে রাইট বাটনটা হচ্ছে কি অপশনের কাজ করে না? তাহলে আমাদের যখন একাধিক টুলের টুলবারের উপরে রাইট বাটন ক্লিক করব তখন কি হবে, ওর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো ভেসে উঠবে। তার মধ্য থেকে আমাদের যে অপশনটা প্রয়োজন আমরা সেটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিতে পারবো। ওকে, তাহলে এখন দেখেন আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল টুল ছিল, এই যে এর মধ্যে কি আরো অনেকগুলো টুল আছে না? তাহলে এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন ফার্স্টে কি দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, তারপর হচ্ছে এলিপস টুল, তারপরে পলিগন টুল,
স্টার টুল, ফ্লায়ার টুল, তাই না? এখন হচ্ছে এতগুলো টুল আমাদের এর মধ্যে আছে নাকি? এখন সবগুলোই কি, সবগুলো হচ্ছে এক একটা শেপ ড্র করবে, তাই না? এখন রেক্টাঙ্গেল হচ্ছে কি চার কোণা একটা শেপ ড্র করবে, রাউন্ডেড রেক্টাঙ্গেলটা কি চার কোণা শেপ কিন্তু কর্নারে একটু কি করবে, রাউন্ড করবে। পলি ইলিপসটা হচ্ছে কি গোলাকার শেপগুলো ড্র করবে। পলিগনটা হচ্ছে কি ষড়ভুজ, মানে হচ্ছে ছয় কোণা বা সাত কোণা মাথাড়া পলিগনগুলো মানে শেপগুলো কি করবে, ড্র করবে। আর স্টারটা দ্বারা আমরা কি করতে পারবো, স্টারকে ড্র করতে পারবো, তাই না? আর ফ্লায়ার টুলস এটা হচ্ছে বিভিন্ন আলোক রশ্মি তৈরি করার জন্য, যেটা আপনাদের অ্যাভেলেবেল প্রয়োজন হবে, আর কি এটা পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন এর মধ্যে যে কোনো টুলটাকে যদি আপনি ড্র করতে চান তাহলে আপনার কি করতে হবে, উক্ত টুলটাকে সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে কালারগুলো কি করা লাগবে, সিলেকশন করা লাগবে। মানে আপনি যে কালারটা নিতে চাচ্ছেন কালারগুলো সিলেকশন করার পরে আপনি কি করবেন, পেজের আর্টবোর্ডের ভিতরে মাউসকে এনে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ড্র করতে থাকবেন। তাহলে কি হবে, সেই শেপটা ড্র হয়ে যাবে না? আবার ধরেন হচ্ছে আপনার এটাকে পরিবর্তন করার প্রয়োজন, তাই না? আপনি তো ফার্স্টে নিয়ে কি করছেন, মানে ফার্স্টে নেওয়ার আগেই পরিবর্তন করে নিছেন না? কিন্তু এখন ধরেন হচ্ছে আপনি ভুল করে একটা অলরেডি ড্র করে ফেলছেন, কিন্তু আপনার এখানে মাঝখানে কালার হবে কি ইয়েলো, মাঝখানেটা কি হবে ইয়েলো হবে। তাহলে এখন আপনার এই কালারটাকে চেঞ্জ করতে হবে না? এখন শেপের কালার চেঞ্জ করেন অথবা ছোট বড় করেন, কালার চেঞ্জ অথবা ছোট বড় যেটাই করেন না কেন তার জন্য শেপটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন সিলেক্টের জন্য আমাদের এই যে সিলেকশন টুলের কথা তখন কিছুক্ষণ আগে বললাম, এই টুলটা আমাদের কি করা লাগবে, ব্যবহার করা লাগবে। এখন এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি, প্লাস সিলেক্ট করে তারপর মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারি, তাই না? তার মানে সিলেকশন টুলে শুধুমাত্র সিলেক্ট করা যায় তা না, যে কোনো জায়গায় কি করা যায়, মুভ করা যায়। এবং যখন আমরা কন্ট্রোল বার থেকে কোনো পরিবর্তন করতে চাই তখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে কি করব, কন্ট্রোল বার থেকে পরিবর্তন করব না। এখন যদি আমি এইটার থেকে ইয়েলো কালার দিই তাহলে দেখেন এটা কি হয়ে গেল, ইয়েলো কালার হলো, কিন্তু মাঝেরটা কি ইয়েলো কালার হয়েছে? কারণটা কি, আমি এইটাকে শুধুমাত্র সিলেক্ট করে রেখেছিলাম। ওকে, তাহলে সিলেক্ট করার জন্য আমাদের কোন টুলটা, সিলেকশন টুলটা। মুভ করার জন্য আমাদের সিলেকশন টুলটা। এখন ধরেন এই শেপটা আপনার কাছে মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে বা ছোট বড় হয়ে গেছে নাকি, এটা থেকে এটা বড় হয়ে গেছে না? এটাকে এখন ছোট করবেন, ছোট করার জন্য কি করতে হবে, সেম সিলেকশন টুলটা নিতে হবে। নেওয়ার পরে এইখানে দেখেন প্রত্যেকটা একটা বাউন্ডারি আছে না, বাউন্ডারি এই জায়গায় দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না? অ্যাঙ্কর পয়েন্টের উপরে না কিন্তু, কোথায়, অ্যাঙ্কর পয়েন্টের উপরে, মানে অ্যাঙ্কর পয়েন্ট থেকে বেশি উপরে না আবার বেশি নিচেও না, অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি মাউসটাকে নেন তাহলে এখানে মাউসের তীর সিম্বলটাকে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে না, দুইটা দিক আরে। এখন এই অবস্থায় আসার পরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যদি বামে ড্র্যাগ করেন তাহলে, ডানে ড্র্যাগ করেন তাহলে কি হচ্ছে, ডান দিকে চেপে যাচ্ছে না? যদি বামের দিকে বড় করেন তাহলে কি হচ্ছে, বাম দিকে বড় হচ্ছে। যদি আপনি ডাউনের দিকে বড় করেন তাহলে কি হবে, ডাউনে বড় হবে। যদি আপের অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপের দিকে বড় করেন তাহলে কি হবে, আপে বড় হচ্ছে না? এখন আপনি চাচ্ছেন আপও বড় হোক ডাউনও বড় হোক, আপও বড় হোক, কারণ হচ্ছে দেখেন এটা আমার ডিমের মতো হয়ে গেছে না অলরেডি, কিন্তু ইলিপস কি কখনো ডিলের মতো হয়? আমি যদি এখানে ড্র করি দেখেন তাও হয়তো বা ডিমের মতো যদি এরকম হয়ে যায় তাহলে সমস্যা না? তাহলে আমি ড্র করার সময় অথবা বড় করার সময়, কথা মনে রাখবেন, ড্র করার সময় অথবা বড় করার সময়, মানে হচ্ছে আপনি ড্র করার সময় শিফটে যে কাজ করবে বড় করার সময় কি সেম কাজ। আপনি যখন ড্র করার সময় কিবোর্ড থেকে শিফটকে প্রেস করে ধরবেন তখন এটা কি হবে, একদম রেশিও অনুযায়ী বড় হতে থাকবে। তাহলে এখন দেখেন যখন রেশিও অনুযায়ী বড় হচ্ছে, এখন তো ডান সাইড ছোট বড় হচ্ছে না, হচ্ছে? ওকে, তাহলে শিফট ধরলে কি হবে, রেশিও অনুযায়ী বড় হবে। যদি রেক্ট্যাঙ্গেল নেন তাহলে রেক্ট্যাঙ্গেল কি হবে, চার কোণা সমানভাবে বড় হতে থাকবে না? আর শিফট ছেড়ে দিলে আপনার ইচ্ছা মতো যে কোনো দিকে ড্র করতে পারবেন। এরপরে হচ্ছে তাহলে এবার আমরা কি করতে পারবো,
একটা শেপকে সিলেকশন করতে পারবো, ডানে বামে মুভ করতে পারবো না? তাহলে এখন হচ্ছে আসেন এই যে যে শেপগুলো এগুলো ড্র করা আমরা শিখি। তাহলে আমরা যদি বড় করতে চাই, খেয়াল করেন, এখন এই শেপটাকে আমি বড় করব, যদি আমি ডাউনে টান দিই তাহলে কি হচ্ছে, ডাউনটা মোটা হয়ে যাচ্ছে না? কিন্তু আমার শেপটা ছিল কেমন, একটু মানে চ্যাপ্টা টাইপের, তাই না? কিন্তু আমার প্রয়োজন এটা শেপটা বড় হোক, কিন্তু পজিশনটার জন্য কেমন থাকে, সেমই থাকে, তাই না? তাহলে আমি নিচেরটা যখন টান দিচ্ছি তখন যদি কিবোর্ডের শিফটটাকে প্রেস করে ধরি, তাহলে দেখেন কি হচ্ছে, একসাথে সব দিকে বড় হচ্ছে না? মানে হচ্ছে আপনার এইখানে যে রেজুলেশন বা যে সাইজটা ফিট করা ছিল, যে বাউন্ডারিটা দেওয়া ছিল, সেটা কি ঠিকই আছে, শুধুমাত্র কি হচ্ছে, মানে ওইটাকে ঠিক রেখেই সমান তালে বড় করতেছে। আর যদি আমরা শিফটকে না ধরি তাহলে আমরা যেদিকে টান দেব সেদিকে বড় হবে আর কি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি যে কোনো শেপকে বড় ছোট করতে পারবো না? যদি এখান থেকে হচ্ছে আমরা পলিগনটাকে নিই, তাহলে পলিগনটা যদি আমরা ড্র করি শিফট দিয়ে, তাহলে দেখেন রেশিও অনুযায়ী বড় হচ্ছে না? যদি এমনি সিম্পলি ড্র করি তাও এটা রেশিও অনুযায়ী হবে, কিন্তু ভূমিটা ঠিক থাকবে না। কে ঠিক থাকবে না? মানে হচ্ছে এই যে সমান দিকটা না ঘুরে বেড়াবে, আর যদি আপনি শিফট ধরে নেন তাহলে সমান দিকটা কি হবে না, ঘুরবে না আর কি, ঠিক আছে? এখন এক একটা জিনিসের এক একটা জায়গায় এক এক রকম সুবিধা থাকে আর কি। এরপর হচ্ছে আছেন স্টার। তাহলে স্টার তো আমরা সবাই চিনি নাকি, অর্থাৎ তারকা। আমরা বিভিন্ন সময় ছোট বড়, হ্যাঁ খেয়াল করেন, এখন হচ্ছে আমাদের, আমরা কি এইখানে যে কোনো টুলের মাধ্যমে কি করতে পারতেছি, মানে এইখানে যে টুলটা আছে, কয়টা টুল আছে একটা টুলের মধ্যে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যে কোনো মানে পাঁচ ধরনের যে কোনো শেপকে আমরা এখানে ড্র করতে পারতেছি না? এখন যে কোনো শেপকে যদি মুভ করতে চান তাহলে কি করতে হবে, সিলেকশন টুল নিতে হবে, সেই শেপের উপরে লেফট বাটন ক্লিক করতে হবে, সেটা যখন সিলেক্টেড হয়ে যাবে এরপর হচ্ছে কি ওই শেপের মাঝখানে মাউসটাকে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমার মাউসকে যেদিকে খুশি সেদিকে ড্র্যাগ করলে কি হবে, সেটা সরতে থাকবে না? এখন শুধুমাত্র যে মুভ করার জন্য আমাদের সিলেকশন করা লাগবে এমনটা না, আমরা এই শেপের যে কোনো পরিবর্তন করার জন্য তাকে কি করা লাগবে, সিলেক্ট করতে হবে না? তো এখন হচ্ছে আসেন আপনি একসাথে দুইটা শেপ কিভাবে সিলেকশন করবেন। ধরেন আপনি এইটাকেও যে কালার দিবেন, আগে হচ্ছে আমরা একটার কালার চেঞ্জ করি, তাহলে ধরেন এইটাকে এখন কি কালার আছে, ইয়েলো আর হচ্ছে কি ম্যাজেন্টা, তাই না? তা আপনি ম্যাজেন্টা আছে কোথায়, বর্ডারে না, বা যেটাকে আমরা কি বলি স্টক, তাই না? এখন কালার চেঞ্জ করার আমাদের তিনটা অপশন। ফার্স্ট যেটা হচ্ছে কন্ট্রোল বার, কোনটা, কন্ট্রোল বার। তা ফার্স্টে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে কি কালার, ফিল কালার। এটা কি কালার, এখন ফিল বলতে আমরা কি বুঝি, বডি, মানে হচ্ছে ওই টোটাল বডিটার যে কালার এটা কি ফিল। আর বাহিরে যে বাউন্ডারি বা হচ্ছে রাউন্ড এগুলো হচ্ছে কি আউটলাইন, তাই না? তাহলে এইখানে আউটলাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ফিলটাও কি। এখন এরপরে দেখেন স্ট্রোক লেখা আছে, এখন আউটলাইনটাকে আমরা এই গ্রাফিক্সের ভাষায় মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বলা হয় কি স্ট্রোক। এখন এই স্ট্রোকটা আমাদের কত দেওয়া আছে দেখেন তো, 12 পিটি না? এখন যদি আমরা এই স্ট্রোকটাকে আরো কমিয়ে ফেলি 0.5 এজি, তাহলে কি স্ট্রোকটা কমে গেছে না? আবার যদি এখান থেকে স্ট্রোকটাকে কি করি, সেইটাই দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, অনেক বেশি বড় হচ্ছে না? এখন এগুলো হচ্ছে আপনার কাজের, যখন কাজ করবেন তখন কোনো স্ট্রোককে ছোট করা লাগবে, কোনো স্ট্রোককে বড় করা লাগবে, অথবা স্ট্রোকের ক্ষেত্রেও অ্যারেতে চাপ দিবেন, আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, কালারকে চুজ করে নিতে পারবেন। ওকে, এখন হচ্ছে আসেন কালার চুজ গেল, এটা গেল। এখন হচ্ছে আসেন যদি আপনি একসাথে দুইটার কালারকে চুজ করতে চান, একসাথে কয়টার, তাহলে আপনার দুইটাকে ধরতে হবে না? তো দুইটাকে ধরার জন্য হচ্ছে আমরা ফার্স্টটাকে ধরার পরে সেকেন্ডটা ধরার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে দ্বিতীয় অবজেক্টের উপরে ক্লিক করব। ওকে, তার মানে হচ্ছে কি ফার্স্টটা ধরবো স্বাভাবিকভাবে, সেকেন্ডটাকে যদি ধরতে চাই কিবোর্ডের শিফটটাকে প্রেস করে ধরে রেখে শেপের উপরে কি করব, ক্লিক করব। তাহলে দেখেন আমাদের দুইটা ধরা হয়ে গেছে না? যদি আমি দুইয়ের অধিক চাই সেম ভাবে আমার কি করতে হবে, শিফটকে প্রেস করে মানে এই সাইডে একটাকে সিলেক্ট করতে হবে, শিফটকে প্রেস করে ধরে এটাতে ক্লিক করতে হবে নাকি? তাহলে এটাকে শিফটকে এটা করলাম, শিফটকে প্রেস করে ধরে এটা করলাম, তাহলে কয়টা আমি সিলেকশন করছি,
এখন যদি কালারকে চেঞ্জ করি, একসাথে কয়টা কালার চেঞ্জ হচ্ছে? 3টার। যদি আমি আরো বেশি ধরি তখন কি হবে? আরো বেশি কালার চেঞ্জ হবে না? এখন হচ্ছে এটা হচ্ছে আপনি যদি একের অধিক ধরতে চান তাহলে আপনার কি করা লাগবে? কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে ধরে পরবর্তী অবজেক্টগুলোতে ক্লিক করতে হবে নাকি? তাহলেই একসাথে মানে একাধিক অবজেক্ট আস্তে আস্তে কি করতে পারবেন? একটা একটা করে ধরে নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে গেল কি আমাদের যে কোনো মানে যে কোনো শেপকে কি করা? মডিফাই করা, তাই না? এখন হচ্ছে আসেন আরেকটা টুলের কাজ দেখতে চেয়েছিলাম, এটার নাম হচ্ছে কি? ডিরেক্ট সিলেকশন টুল। এখন সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল এই দুইটার মধ্যে পার্থক্য কি? সিলেকশন মানে হচ্ছে সে কি করে? সিলেক্ট করে। আর এখানে কি বলতেছে? ডিরেক্ট সিলেকশন টুল, তার মানে কি করে? ডিরেক্টলি সিলেক্ট করে। ডিরেক্টলি কি করে? সিলেক্ট করে। তাহলে ডিরেক্টলি কিভাবে সিলেক্ট করে? দেখেন, আমরা যখন কোনো শেপকে ড্র করি, খেয়াল করেন, এই শেপের মধ্যে কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে না? শেপের মধ্যে কি কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে না? এবং হচ্ছে আমরা যদি চাই এর ভিতর আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট কি করতে পারবো? তৈরি করতে পারবো। তা আমরা হচ্ছে মূল কথা হচ্ছে এখন শেখার জন্য এই অল্প অ্যাঙ্কর পয়েন্টে কি থাক, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলে এখন যদি আপনি এইটাতে বড় ছোট করেন তাহলে কি হচ্ছে? যে কোনো একটা সাইড ধরে বড় ছোট হচ্ছে না? একটা সাইড দিয়ে বড় ছোট হচ্ছে না? আর যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, নেওয়ার পরে হচ্ছে এইখানে ক্লিক করেন কর্নারে, তাহলে দেখেন এই কর্নারটা কি সিলেক্টেড হয়ে গেছে না? তার মানে এখন যদি আমি এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে বাঁকা করি তাহলে কে বাঁকা হচ্ছে? কে বাঁকা হইলো? ওই শেপটা বাঁকা হয়েছে না? এখন ধরো আমি এই কর্নারটাতে ক্লিক করলাম, করে হচ্ছে এটাকে আরেকটা বাঁকা করে দিলাম। এখন দেখেন এটাকে আমি কি বানিয়ে ফেলছি দেখেন তো। হ্যাঁ, একটা খাটের একটা কাঠের মতো হয়ে গেছে না? অথবা অনেকে যায় নামাজও বলতে পারেন বা হচ্ছে আমাদের মুসাল্লা নাকি, সেরকম দেখা যাচ্ছে না? কিন্তু এটা শেপ কি ছিল? একটা চারকোনা শেপটা ছিল না? তা কিসের মাধ্যমে এরকম করলাম? ডিরেক্ট সিলেকশন। মানে হচ্ছে আমরা যদি শুধু সিলেকশন টুল দিয়ে ধরি তখন হচ্ছে কি হবে? তখন হচ্ছে এটা টোটালটা সিলেক্ট হচ্ছে না? আর যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবেন তখন হচ্ছে কি হবে? নির্দিষ্ট একটা কোণ বা নির্দিষ্ট অংশ সিলেক্ট হবে এবং সেই নির্দিষ্ট অংশ নিয়ে আপনি কি করতে পারবেন? তাহলে এখান থেকে আপনারা সেইগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারেন। ওকে, তাহলে আমাদের এই তিনটা টুলের কাজ তো পারবেন তো। আর হচ্ছে আসেন আমরা আরেকটা কাজ দেখে ফেলি, সেটা হচ্ছে কি? পলিগনাল টুল। এখন পলিগনালের তো কয়টা কর্নার দেখতেছি আমি? এখন হচ্ছে স্টার। দেখেন এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে দেখেন আমি যদি কখনো স্টার ড্র করতে যাই, সাধারণভাবে স্টার ড্র করলে কয়টা কাটা কয়টা ইয়ে আসে? 5টা না? যদি আমি কিবোর্ড থেকে আপ অ্যারে বাটন প্রেস করি তাহলে দেখেন কি হচ্ছে? আস্তে আস্তে বাড়তেছে না? আর যদি ডাউন অ্যারে প্রেস করি তাহলে আস্তে আস্তে কমতেছে, কমে কমে একদম কোথায় যাবে? শেষ পর্যন্ত আর কি। ওকে, এইটা ডিরেক্ট সিলেকশন টুল। ও মানে হচ্ছে এইটা, মানে কোনটাতে কমাচ্ছি বাড়াচ্ছি? আপ অ্যারে। আপ অ্যারে মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা দুপুরের দিকে আপ অ্যারে যদি তাহলে দেখেন কর্নার কি হচ্ছে? মানে স্টারের যে ইয়েগুলো ছিল, রশ্মিগুলো এগুলো কি কমে গেছে না? আপ অ্যারে বাড়া দিলে কি হচ্ছে? আস্তে আস্তে বাড়তেছে। ডাউন অ্যারে দিলে কি হচ্ছে? কমতেছে। ওকে, এখন হচ্ছে পলিগনের ক্ষেত্রেও সেম। যদি আপনি পলিগন ড্র করেন, পলিগনের কোণ কয়টা আছে? 6টা না? এখন আপনি যদি আপ অ্যারে দেন তাহলে কি হচ্ছে? পলিগনটা বাড়তেছে না? আর যদি ডাউন অ্যারে দেন পলিগনটা কমতেছে নাকি? তো এখন হচ্ছে আমাদের কি প্রয়োজন অনুযায়ী আমরা ড্র করতে পারবো না বিভিন্ন শেপ? যদি আপনার পলিগন লাগে পলিগন নিতে পারবেন না? যদি রেক্টাঙ্গেল লাগে রেক্টাঙ্গেল নিতে পারবেন না?
এখন হচ্ছে আসেন এই যে কালার, অনেক সময় আমাদের কি স্ট্রোক বা ফিল যে কোনো একটা প্রয়োজন না, এখন কালারটাকে আমাদের কি করা লাগবে, অফ করা লাগবে না? তাহলে আমরা যেটাকে কালারটাকে অফ করব, সিলেকশন করার পরে ফিলের ভিতরে দেখেন সর্বপ্রথম একটা কি ক্রস একটা লাল দেখাচ্ছে না, এটার নাম হচ্ছে কি নন, এটার নাম কি। এখন এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এটাতে কি আছে, শুধুমাত্র স্ট্রোক আছে, ফিলটা নাই হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে এর উপরে নিয়ে আসেন, দেখেন সব দেখা যাচ্ছে না ভিতর দিয়ে, কারণ ফিলটা আমরা কি করে রাখছি, হাইড করে রাখছি, মানে ফিলটা আমরা দিই নাই। সেম ভাবে যদি এইটার আমরা হচ্ছে স্ট্রোকটাকে অফ করে দিই, তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, শুধুমাত্র ফিল দেখা যাচ্ছে না। এখন এইভাবে হচ্ছে আপনি চাইলে স্ট্রোক অফ করতে পারবেন, ফিল অন করতে পারবেন, ফিল অফ করতে পারবেন, স্ট্রোক অন করতে পারবেন। এরপরে হচ্ছে কি আপনার নিজের ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারবেন। তাহলে এতটুকু পারবেন না আগামী দিন?